আসসালামু আলাইকুম। রুমিন ফারহানা ঝড়ে তছনছ বিএনপি রাজনীতি। রুমিন ফারহানা গতকাল ঘোষণা দিয়েছেন উনি আগামী নির্বাচন করবেন, বিএনপি থেকে পদত্যাগ করবেন, পদত্যাগ করে আগামী নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, সরাইল আশুগঞ্জ নিয়ে। সেই মোতাবেক আজকে ওনার পক্ষ হয়ে সেখানকার ওনার নেতাকর্মীরা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে বা ইউএনও পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদাধিকার বলে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পেপার পত্র গ্রহণ করছে ওনার নেতাকর্মীরা। এই রুমিন ফারহানাকে দিয়ে বিএনপির এই ঝড়টা শুরু হলো। এটা দিয়ে এই বিএনপি রাজনীতিটা এলোমেলো হয়ে গেল, তছনছ হয়ে গেল। কারণ হলো রুমিন ফারহানা গতকালকে ঘোষণা দেওয়ার পর এটা সারা দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের মাঝে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচিত হচ্ছিল যে বিএনপি যারা মনোনয়ন বঞ্চিত ছিল পুরো দেশব্যাপী, তারাও এটা দেখা দেখি বিদ্রোহী প্রার্থী হতে পারে, স্বতন্ত্র প্রার্থী হতে পারে। ওই স্বতন্ত্র প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থী একই, দলের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো ওই স্বতন্ত্রই দাঁড়ালে ওটাই বিদ্রোহী প্রার্থী। যে বিদ্রোহী প্রার্থী এইভাবে অনেক হবে, 70-80 জন অনেকে বলছেন তার থেকেও বেশি হবে। কারণ অনেক ত্যাগী নেতা এখান থেকে বাদ পড়ছেন, অনেক যোগ্য নেতা বিএনপির বাদ পড়ছেন। গত 17 বছর যারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন এবং তাদের বেশ জনপ্রিয়তা আছে, দলের ভিতরেও জনপ্রিয়তা আছে, দলের বাহিরেও তাদের জনপ্রিয়তা আছে এবং পুরো দেশব্যাপী যারা খুবই পরিচিত। তাদের মাঝে একজন হলেন রুমিন ফারহানা। রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়নি, শেষ গতকালকে পর্যন্ত উনি অপেক্ষায় ছিলেন। গতকালকে যখন ওনার আসন থেকে জমিয়তে উলামা ইসলামের জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করা হলো, তখন উনি ফাইনাল ঘোষণা দিলেন যে আমি নির্বাচন করব। রুমিন ফারহানার ওখানে জনপ্রিয়তা আছে। রুমিন ফারহানার ওনাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে ভালো। ওনার বাবাও রাজনীতিবিদ ছিলেন, ওনার একটা পরিচিতি আছে সেভাবে পারিবারিক, এবং নিজের একটা ইমেজ আছে ভালো ওখানে। ওনার নিজের তো পরিচিতি আছে, ওনার তো দেশব্যাপী পরিচিতি। সেখানে উনি একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছেন আগের থেকে। তো বিএনপি ভুল সিদ্ধান্ত নিয়েছে ওনাকে নমিনেশন না দিয়ে। এখন বিএনপি যাকে প্রার্থী দিয়েছে ওখানে ওই বিএনপির নেতাকর্মীরা সব রুমিন ফারহানার পক্ষে আর জুনায়েদ আল হাবিবের বিপক্ষে, যার কারণে রুমিন ফারহানা সেখান থেকে নমিনেশন নিয়েছেন। আগে রুমিন ফারহানা দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করছেন স্থানীয় সরাইল আশুগঞ্জের 2টা আসন নিয়ে এবং বিজয়নগর উপজেলার আংশিক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। সেখান থেকে দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পেয়েছেন। কারণ একসময় রুমিন ফারহানার বাবা রাজনীতি করছেন, অলিয়াহাদ, ওনার পরিচিতি আছে, রুমিন ফারহানার নিজের পরিচিতি আছে এবং দলের নেতাকর্মীরাও চাচ্ছে সেখান থেকে বিএনপির কোন প্রার্থীকে দিতে। কারণ বিএনপির প্রার্থী দিলে দলের নেতাকর্মীরা যে গত 17 বছর ত্যাগ স্বীকার করছে সেটার একটা মূল্যায়ন পাবে। আর এখন এখানে অন্য দলে দিলে সেটা মূল্যায়ন পাবে না, মূল্যায়ন হবে না। সেখান থেকে রুমিন ফারহানা হবে, সেখানে ওই আসনটা বিএনপির আসন, যেটা থেকে আগে উকিল আব্দুস সাত্তার নির্বাচন করছেন এবং উনি 5 বারই এমপি হয়েছেন। উনি তো মারা গেলেন গত বছর। রুমিন ফারহানা দেখা দেখি এই যে পটুয়াখালী থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুন, যেখানে নুরুল হক নূরকে দিয়েছে সে আসন থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, উনিও নমিনেশন পেপার গ্রহণ করেছেন। নারায়ণগঞ্জ 4 আসন থেকে করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য শাহ আলম শিল্পপতি, সেখানেও নূর হোসেন কাশেমিকে দিয়েছে এই জমিয়তে উলামা ইসলামের প্রার্থী, সেখান থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছে। নারায়ণগঞ্জে আরেকটা আসন সোনারগাঁ আসন যেটা, সেটা সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, ওনাকে নমিনেশন দেয়নি, উনিও সেখানে হয়েছেন। দেশে দেখা গেছে এখনই 30-40টা জায়গায় আজকেই বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন পত্র গ্রহণ করছেন। রুমিন ফারহানার দেখা দেখি এটা শুরু হয়েছে। রুমিন ফারহানা গতকাল ঘোষণা দেওয়ার পর আজকে দেখা গেল এই 24 ঘন্টার ভিতরে বিএনপির রাজনীতিতে ব্যাপক পরিবর্তন হয়ে গেল। একেবারে বিএনপি রাজনীতি এলোমেলো হয়ে গেল, বিএনপি রাজনীতি একেবারে তছনছ হয়ে গেল। কারণ এই যে আরো যদি 1-150 আসনে বিদ্রোহী প্রার্থী হয় তাহলে বিএনপি মহাবিপদে পড়বে, শুধু বিপাকে না মহাবিপদে পড়বে এই মনোনয়ন নিয়ে। এই মনোনয়ন হয়তো শেষ পর্যন্ত বিএনপির কাল হয়ে দাঁড়াবে। কারণ বিএনপির ত্যাগী যারা আছে এরা কেউই ছাড় দিবে না। হয়তো হাতে গোনা কেন্দ্রীয় নেতা যে 5-7 জন বাদ করছেন, হাবিবুল নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, শামসুজ্জামান দুদু,
আসাদুজ্জামান রিপন, এইভাবে কেন্দ্রীয় কিছু যারা পড়ছেন 7-8 জন, ওনারা হয়তো কিছু করবেন না, কিন্তু বাকিরা কেউ ফিল্ড ছেড়ে দিবেন না, কারণ ওনারা 17 বছর থেকে এই এত টর্চার, আওয়ামী লীগের এত নির্যাতন সহ্য করছেন, এত ত্যাগ স্বীকার করছেন, এত জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, ওনারা ফিল্ড ছেড়ে দেওয়ার জন্য না, ওনারা ঠিক নির্বাচন করবেন। ওনারা ওই দল যদি তাদেরকে বহিষ্কারও করে, ওনারা ওগুলি পরোয়া করবেন না, কারণ ওনাদের পক্ষে নেতা কর্মীরা আছে, স্থানীয় নেতা কর্মীরা, যার কারণে ওনাদের সাহস হলো নেতা কর্মীরা যেখানে আছে ওনারা ওখানে বিজয়ী হবেন। দল যদি ব্যবস্থাও নেয় তাহলে ওনাদের কোনো সমস্যা হবে না, কারণ ওরা প্রতিনিধি হতে পারবেন ওনাদের ব্যক্তি ইমেজে। ওনাদের দলের ওনাদের নিজেদের একটা জনপ্রিয়তা আছে, কারণ গত 17 বছর ওনারা নেতা কর্মীদেরকে ফেলে যাননি, নেতা কর্মীদের বিপদে আপদে সুখে দুঃখে সবসময় নেতা কর্মীদের পাশে ছিলেন, যার কারণে নেতা কর্মীরা ওনাদেরকে ছেড়ে যায়নি। নেতা কর্মীদের পক্ষে থেকে একটা চাপ আছে যে আগামী নির্বাচন করার জন্য ওইসব আসনে 70-80টা আসনেও যদি বিএনপি বিদ্রোহী প্রার্থী হয় আর বিএনপি যদি হেরে যায়, তাহলে আগামী নির্বাচনে বিএনপি নিশ্চিত পরাজিত হবে, সরকার গঠন করতে পারবে না। কারণ জাতীয় সংসদের একটা আসন অনেক মূল্যবান, একটা আসনের জন্য অনেক সময় সরকার গঠন করা সম্ভব হয় না। একটা আসনেই বিশাল কিছু জাতীয় সংসদে। আপনার অন্যান্য নির্বাচনের সাথে জাতীয় সংসদ নির্বাচনের তুলনা করা চলে না। আপনি স্থানীয় সরকার নির্বাচনের তুলনা করবেন, অথবা যদি আপনি ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের তুলনা করেন, জাতীয় সংসদের সাথে একেবারেই হবে না। কারণ জাতীয় সংসদের সরকার গঠন করতে হলে একজন এমপির অনেক গুরুত্ব, কিন্তু ঢাকার মেয়র না, সারা বাংলাদেশের মেয়রের কোনো গুরুত্ব নেই সরকার গঠনে। এই জন্য যত মেয়র বলেন, যত নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন হলে সকল নির্বাচনের রাজা। এখানে এক একজন এমপি প্রার্থী মানে হলো একজন রাজা, এত ক্ষমতা এখানে। এবং একজন প্রার্থীর জন্য বুঝেন না, একটা সরকার গঠিত হয় না, সরকার গঠন করতে পারে না। তাহলে কি পরিমাণ গুরুত্ব জাতীয় রাজনীতিতে একজন এমপির, সেখানে ওনারা কেন ফিল্ড ছেড়ে দিবেন? এবং এই বিএনপি যদি হেরে যায় 70-80টাতে, একেবারে নিশ্চিত পরাজিত হবে, কারণ বিএনপি না শুধু যে কেউ হেরে যাবে এরকম 70-80টাতে, তার পরাজয় নিশ্চিত, সরকার গঠন করতে পারবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।